প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, কর্পোরেট বন্ডে বিনিয়োগ করে অনেকেই তাদের এখন টাকা ফেরত পাচ্ছে না, একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং সেটা নিয়ে আসলে তারা কোথায় যাবে, কি করবে, তারা ম্যাচুরিটির পরেও আসলে এই টাকাটা ফেরত পাচ্ছে না। তো অনেকেই আসলে তাদের এই সমস্যাটা আছে। তো এই সংক্রান্ত একটি ডিটেল রিপোর্ট টিভিএস আজকে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম। দর্শক, আমরা রফিকের সাথে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রফিক, স্বাগতম আপনাকে টিভিএস ইনসাইটে। ধন্যবাদ। এই যে প্রথমেই যদি বলি যে কর্পোরেট বন্ডে বিনিয়োগ করে টাকা ফেরত পাচ্ছে না, এটার আসলে মানেটা কি? যে তারা এখানে বিনিয়োগকারী কারা, এখানে টাকাটা কারা তুলছে এবং এগুলো ফেরত পাচ্ছে নাকি, কত বছর হয়েছে, একটু শেয়ার করেন। যে আপনাকে ধন্যবাদ। আমরা কর্পোরেট বন্ডের যে ডিফল্ট বা টাকা পেমেন্ট পাচ্ছে না, এর মধ্যে আমরা নিরেট কয়েকটা এক্সাক্ট উদাহরণ পেয়েছি। ম্যাচুরিটি বলে টাকা পাচ্ছে না, তার মধ্যে একটা হলো রিজেন্ট টেক্স স্পিনিং মিল, যেটা হলো হাবিব গ্রুপ চিটাগং বেসড। এই প্রতিষ্ঠানটা 2015 সালে 200 কোটি টাকার বন্ড ছেড়েছিল এবং সেটাতে আপনি জানেন যে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট, যারা হলো মিউচুয়াল ফান্ড পরিচালনা করে, এবং বেসিক্যালি এটা পাবলিকের টাকা, পাবলিকের ফান্ডগুলো অ্যাকুমুলেট করে তারা এক ফান্ডটা ম্যানেজ করে। তারা একটা বড় অংশ সাবস্ক্রিপশন করেছিল। এই বন্ডের ম্যাচুরিটি 2020 সালে শেষ হয়ে গেছে। আচ্ছা, 5 ইয়ার মেয়াদি ছিল। 5 বছর ছিল এবং এখন পর্যন্ত 5 বছর পার হয়ে গেল, তারা কোনো টাকা পায় না। এবং শুধু তাই না, এবং 2019 সালের পর থেকে এটার এগেনস্টে যে তাদেরকে পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট করার কথা, সে টাকাটাও তারা এখন পর্যন্ত পাচ্ছে না। এখন এই টাকা 200 কোটি কি রেস নিয়েছিল বা রেস থেকে নিয়েছিল রিজেন্ট? হ্যাঁ, 200 কোটি 180 কোটি টাকার মতো রেসের ইনভেস্টমেন্ট ছিল। বাকি 30 কোটি টাকা এর মধ্যে আমরা জানতে পেরেছি আইসিবির কিছু ইনভেস্টমেন্ট ছিল, আরও কয়েকটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ছিল। তো তারা টাকাটা পাচ্ছে না। এখন টাকা না পাওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে, রেস পাবলিকের ফান্ড ক্রিয়েট করে তো ইনভেস্টমেন্ট করে, তারা ইনভেস্টমেন্ট করছে, তাদের যে ফান্ডের ম্যাচুরিটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তারা পাবলিককে টাকা ফেরত দিতে হবে। তারা যেহেতু ওখান থেকে কোনো টাকাও পাচ্ছে না, কোনো রিটার্নও আসতেছে না, এই কারণে তারা ইনভেস্টরদের ডিভিডেন্ডও দিতে পারছে না। এবং রেস আগামীতে যে বড় সংকটের মধ্যে পড়তে যাবে, যখন ইনভেস্টরদের টাকা তাকে ফেরত দিতে হবে, সে টাকা ফেরত দিতে পারবে না। এবং আমি তা যদি রেসের কয়েক বছরের ফান্ডের পারফরমেন্সের কথা বলি, ক্যাপিটাল মার্কেট এমনিতে ভালো না থাকার কারণে এখান থেকে তাদের রিটার্ন খুবই কম। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা লোকসানও করেছে। লোকসান করার কারণে তারা ইনভেস্টরদেরকে ডিভিডেন্ডও দিতে পারে নাই। তাহলে যেই ইনভেস্টরের কাছ থেকে টাকা নিয়ে এসে ফান্ড ম্যানেজ করছে, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, সেই ইনভেস্টররা এখন পর্যন্ত কিছু পাচ্ছে না। আবার যদি ম্যাচুরিটির পরেও তাদের ফান্ডের মেয়াদ শেষ হওয়ার পরে যদি রেস টাকা ইনভেস্টরকে ফেরত দিতে নাও পারে, এখন যেই ইনভেস্টররা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছিল, তারাও একটা বড় ধরনের রিজেন্ট সহ এরকম আরো কেস কি আপনি পেয়েছেন? আরো একটা কেস পেয়েছি যে সিপাল, যেটা কক্সবাজারে একটা বড় রয়্যাল টিউলিপ সিপাল হোটেল পরিচিত, তারাও 325 কোটি টাকার একটা বন্ড ইস্যু করেছিল। এই বন্ডের 100% সাবস্ক্রিপশন করেছিল রাষ্ট্রের প্রতিষ্ঠান আইসিবি। এবং এই বন্ডের মেয়াদ ছিল 8 বছর। এই মেয়াদটা আর 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এটার এই বন্ডের যে তারা যে কমিটমেন্ট করেছিল যে তারা মাসে মাসে বা 3 মাস পর পর যে ইন্টারেস্ট পেমেন্ট করবে, সেই ইন্টারেস্ট পেমেন্টটা এখন পর্যন্ত সিপাল করতেছে না। এখন আমরা সর্বশেষ আইসিবির যে ব্যালেন্স শিট দেখেছি, ব্যালেন্স শিটে দেখতে গিয়ে তাদের যে ইন্টারেস্ট পেমেন্ট না করার কারণে 325 কোটি টাকার যে বন্ড, সেই তার লায়াবিলিটিজ এখন প্রায় 550-600 কোটি টাকাতে উন্নীত হয়েছে। কারণ তারা এই যে 2-3 বছরে তারা কোনো 19 সালের পর থেকে তারা যখন করোনাটা বাংলাদেশে অ্যাটাক করলো, ওই সময় ট্যুরিজম ব্যবসা খুব খারাপ ছিল, তাদের সেখান থেকে কোনো রেভিনিউ ছিল না, তারা আইসিবিকে টাকাটা দেয় নাই। এবং এই করতে করতে প্রায় 550 কোটি টাকা লায়াবিলিটিজ ক্রিয়েট হয়েছে, যার কারণে এখন তারা দিতে পারতেছে না। এই নিয়ে একটা কোর্টে মামলাও হয়েছে। সিপালের পক্ষ থেকে কোর্টে বলা হয়েছিল যে আমরা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের কিছু ইন্টারেস্ট ওয়েভার করে দেওয়া হোক। তারা ইন্টারেস্ট ওয়েভার করার সিদ্ধান্তও নিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা হয় না, কোর্টে পেন্ডিং রয়েছে। যেহেতু কোর্টে এটা চলমান, সেহেতু তারা ইন্টারেস্টও পেমেন্ট করতেছে না এবং আগামী বছরে হয়তো এটা ম্যাচুরিটি হয়ে যাবে। ম্যাচুরিটি হলে টাকাটাও আইসিবি ফেরত পাবে না। এইসব বন্ডে আপনার ইন্টারেস্ট রেটটা কেমন? ইন্টারেস্ট রেট ছিল প্রায় 10-12% মতো করে ছিল। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে যে এটা তো ব্যাংক থেকে বেশি, হ্যাঁ, ট্রেজারি বিল বন্ডের মতো একটা রেট ছিল। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আসলে এই যে ধরেন যে বিনিয়োগ করার কারণটা কি? এখানে
বুঝলাম একটু ইন্টারেস্টেড বেশি। হুম। তো সেটাই কি একমাত্র বিনিয়োগ করার নাকি আরো কোনো সেফটি চিন্তা করে যে এখানে বিনিয়োগ করা একটু সেফ বা কিছু সামথিং? এটা অবশ্যই এটা একটু সেফটির বিষয়, কারণ একটা বন্ডের মেয়াদ যেহেতু 5 বছর থাকে এবং আমাদের বন্ডের অনেকগুলো নেচার আছে। নেচারের মধ্যে আছে কোনো বন্ডের এগেনস্টে অ্যাসেট কোলাটেরাল থাকে, কোনটাতে হয়তো আনসিকিউর্ড থাকে, বাট আমরা যে বন্ডগুলো দেখেছি অ্যাসেট কোলাটেরাল করে রাখা হয়েছে। কাজে যদি বন্ডগুলো ডিফল্ট করে সেই ক্ষেত্রে তার অ্যাসেট থেকেও কিন্তু একটা ভালো মানে রিকভারি করার সুযোগ আছে। এবং আমরা সিপালের ক্ষেত্রেও দেখেছি এবং রিজেন্টের ক্ষেত্রেও দেখেছি। রিজেন্টের ক্ষেত্রে কোলাটেরালের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু একটা ফাঁক ফোকর আছে। আমরা যখন এটা ফার্দার একটু ডিটেলস করতে গেছিলাম দেখেছি যে রিজেন্ট স্পিনিং এর নামে হলো বন্ড ইস্যু করা হয়েছে, কিন্তু রিজেন্ট টেক্সটাইল যে কোম্পানিটা পুঁজিবাজারে তালিকাভুক্ত, একই গ্রুপের কোম্পানি দুইটা, রিজেন্ট টেক্সটাইলের শেয়ারটা কোলাটেরাল রাখা হয়েছে স্পিনিং এর জন্য। এখন ওই শেয়ারের দাম এখন 2 টাকা 3 টাকায় নেমে আসছে। এখন যদি রেগুলেটরি ইন থেকে এই জায়গা থেকে কিছু বাধা থাকতো তাহলে হয়তো এই যে কোলাটেরালের জায়গাটা রিজেন্টের ক্ষেত্রে সমস্যা হতো না। তো এখানে তো রেগুলেটর কারা আসলে? এখানে রেগুলেটর মূলত প্রায় বন্ডের অনুমোদনটা দেয় হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাট এটার সার্বিক বিষয় দেখভাল করে কমিশনের নিয়োগকৃত ট্রাস্টি যারা আছেন, এই সেই ট্রাস্টি থাকে, আইসিবি থাকে, ব্র্যাক থাকে বা বিজিআইসি থাকে, এদেরকে ট্রাস্টি হলো কমিশনে নির্ধারণ করে দেয়, অথবা তারা যে হলো বন্ডের ইনফরমেশন মেমোরেন্ডাম কমিশনের কাছে জমা দেয়, সেক্ষেত্রে তারা কাদেরকে ট্রাস্টি করবে এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বলে দেওয়া হয় যে কারা ট্রাস্টি থাকবে। এই যে ধরেন যে রেগুলেটর আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা যারা এই যে তাদের অ্যাপ্রুভ ট্রাস্টি, তাদের রোল কি এখানে? এই যে বিনিয়োগ করে পাচ্ছে না, তাদের টাকা ফেরত পাচ্ছে না, তাদের প্রফিট পাচ্ছে না, তো এখানে এই যে রেগুলেটর, এদের কি কোনো দায় আছে এখানে? অবশ্যই এখানে দায় আছে। কি দায় আছে? কারণ রেগুলেটর যখন একটা বন্ডের অনুমোদন তারা কি করতে পারে এখানে কমিশনের অনেক কিছু মানে অনেক কিছু করার সুযোগ আছে আইন অনুযায়ী। তবে কমিশন যে জায়গাটা করে সেটা হলো যখন কমিশন খালি বন্ড অনুমোদন দিয়েই ট্রাস্টির ওপর সব কিছু ন্যস্ত করে এবং ট্রাস্টির সাথে সরাসরি কমিশনের কমিউনিকেশনটা হয়। ইস্যুয়ারের সাথে যোগাযোগটা করে হলো ট্রাস্টি দেখে যে বন্ড ইস্যু করেছে তার কুপন পেমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা, ম্যাচুরিটিতে টাকা ফেরত দিতে পারতেছে কিনা, এই বিষয়গুলো দেখভাল করে। ট্রাস্টি যখন একটা মানে ফ্ল্যাগ রেইজ করে যে এই আমাকে কুপন পেমেন্ট দিচ্ছে না, তখন সে কমিশনকে নোটিফাই করে যে এই ইস্যুয়ার সে টাকা দিচ্ছে না। কমিশনের কাছ থেকে সে তখন অ্যাসিস্ট্যান্স চায় যে আমি এখন কি করতে পারি। তখন আইন অনুযায়ী তাদেরকে বলা থাকে যদি অ্যাসেট কোলাটেরাল করা থাকে তাহলে সেগুলোর এগেনস্টে মামলা করা বা সেগুলোকে অকশন করার বিষয় থাকে। তবে এখন পর্যন্ত অকশন করা বা এই ধরনের কোনো ইস্যুতে যায় নাই। মামলা পর্যায়ে গেছে বা মামলা হয়েছে যেটা আদালতে পেন্ডিং রয়েছে, এভাবেই চলতেছে, কিন্তু কারো অকশন বিক্রি করে টাকা ফেরত দিছে এই ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। ওকে, ফাইন। একটু সংক্ষেপে বলবেন যে এই যে রিসেন্ট বা আরও কর্পোরেট সেক্টরে এরকম যে বন্ডের মাধ্যমে টাকা তোলে, তো তারা আসলে ব্যাংক থেকে লোন না নিয়ে এরকম বন্ডের মাধ্যমে কেন তোলে? এটার সুবিধা অসুবিধা কি? আচ্ছা, আমরা যেটা জানি যে ব্যাংকের যে ডিপোজিট সেটা তো খুব শর্ট টার্মের এবং তাদের লেন্ডিংটাও করার কথা খুব শর্ট টার্মের জন্য, কিন্তু আমাদের বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেমের ইতিহাসটাই হয়ে গেছে যে আমরা শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করি, যেটা আমরা অর্থনীতিবিদদের কাছ থেকে সবসময় শুনে থাকি যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের মিসম্যাচ, যেটা হলো যে অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ, যেটা হলো আমাদের খেলাপি ঋণকে বাড়িয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে বন্ড হলো মানে লং টার্ম একটা ফাইন্যান্সিং এর জায়গা, যে 5 বছর 10 বছর বা 7 বছর 8 বছর পর্যন্ত হলো মানে যারা শিল্প কলকারখানা করবে সেটার তো রিটার্ন আসতে টাইম লাগে, তো সে আসলে এই যে বন্ডের মাধ্যমে টাকা রেজ করতে পারে মানে ধারণাটা এরকমই। এবং হলো সেই জায়গা থেকে হলো আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো সেটাও করে থাকে। এবং এটা করলে যেটা হয় প্রতি মাসে মাসে হলো ইনস্টলমেন্টটা দিয়ে যায়, ইন্টারেস্ট ইনস্টলমেন্টটা দেয়, হয়তো ম্যাচুরিটি থেকে টাকাটা ফেরত দেয়, অথবা বন্ডের নেচার অনুযায়ী কিছু আছে যে 3 মাস পর আমার যে টোটাল লায়াবিলিটিস বন্ডের সেটার একটা অংশ কিন্তু অফসেট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যায় যে শেষের দিকে গিয়ে টাকাটা থাকে না। কাজেই এটা একটা বড় ধরনের একটা সুযোগ ইনভেস্টরদের জন্য। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে ধরেন যে বড় বড় যে কংগ্লোমারেটস, কিছু নামও যদি বলি, যে যারা ধরেন যে গত 10-20 বছরে অনেক বেশি এক্সপ্যান্ড করেছে, মেঘনা গ্রুপ, আপনি সিটি গ্রুপ বা প্রাণ RFL গ্রুপ, আবুল খায়ের, থাউজেন্ডস অফ ক্রোড় টাকা তারা কিন্তু বিনিয়োগ করেছে এবং তারা মানে একটার পর একটা ফ্যাক্টরি করেছে।
কিন্তু তারা তারা কেউ আমার জানা মতে কর্পোরেট বন্ডের মাধ্যমে তারা টাকা তোলেনি, আসলে তারা ব্যাংক থেকেই ফাইন্যান্স নিয়ে ব্যাংক তারা থেকে করেছে। নিয়েছে সর্বশেষ আমরা এই যে মানে এখানে কোশ্চেনটা হচ্ছে যে তারা আসলে কেন আসে না? তাদের জন্য তো একটা সুবিধা হতে পারে যে লং টার্মে সে ইয়েটা করলো, হ্যাঁ, ফাইন্যান্সটা তুললো। রিসেন্টলি যেটা হচ্ছে সিটি গ্রুপ থেকে 2টা বন্ডের আমরা অনুমোদন দেখেছি, 1300 কোটি টাকা সিটি সুগার মিল নিয়েছে। ওকে, তার আগে হলো সিটি চাল ডাল যেটা করে তারাও একটা বন্ড নিয়েছিল, এবং সর্বশেষ আপনি যেমন যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, এটা হলো যে বেভারেজ মার্কেটের একটা ওয়ান অফ দ্য লোকাল বড় কোম্পানি, হ্যাঁ, তারা হলো বন্ড ইস্যুর মাধ্যমে টাকা নিয়েছে। তো এই যে জিনিসগুলো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এতদিন না যাওয়ার পিছনে তাদের যে যুক্তিটা হচ্ছে যে আমাদের সিকিউরিটিজ ল পরিপালন করতে গেলে কমপ্লায়েন্স এর অনেক কিছু কমপ্লাই করতে হয়, মানে আইনি জটিলতা অনেক বেশি। আমি একজন উদ্যোক্তার সাথে লিস্টিং এর মতোই অনেকগুলো প্রসিডিউর ফলো করতে হয়, যেটা করতে করতে মেমোরেন্ডাম তৈরি করতে হয়, ইস্যু ম্যানেজার নিয়োগ দিতে হয়, ঠিক করতে হয়, কমিশনে জমা দিতে হয়, তাদের মর্জির উপর নির্ভর করে অনুমোদন পেতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে 4 মাস 5 মাস বা 1 বছরে চলে যায়। তো একজন উদ্যোক্তার সাথে আমি সরাসরি কথা বলেছিলাম যে আপনারা কেন যাচ্ছেন না। তারা বলছিল যে আমি যদি আমার বাড়িতে এসে ব্যাংক বসে থাকে যে আপনার কত টাকা লাগবে, আমি এখন বললে কালকে আমি টাকা পেয়ে যাচ্ছি, আর আমি বন্ডের মাধ্যমে যদি টাকা নিতে যাই সেখানে আমাকে 6 মাস 1 বছর পর্যন্ত ওয়েট করতে হয়। যে আমার এখন ওয়ার্কিং ক্যাপিটালের নিড হলো আমার 10 দিনের মধ্যে টাকা লাগবে, কিন্তু এই টাকাটা আমি পাবো হলো 1 বছরের পর, তাহলে আমি টাকা নিয়ে করবো কি? গট ইট, এটা একটা পয়েন্ট। রফিক, আপনার রিপোর্টের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে যে কিছু ব্যাংকও যারা বন্ডের মাধ্যমে টাকা তুলেছিল, তো সেখানেও যারা বিনিয়োগকারী ছিল তারাও আসলে এই যে মানে সেম কাইন্ড অফ তারাও সমস্যার মধ্যে পড়েছে। এটা আসলে কি একটু বিস্তারিত শেয়ার করেন? বিষয়টা হলো যে ব্যাংকগুলো নর্মালি বন্ড ইস্যু করে তার হলো রেগুলেটরি ক্যাপিটালের রিকোয়ারমেন্টের জন্য। তো যে 5টা ব্যাংক মার্জ হয়েছে তার মধ্যে 4টা ব্যাংকেরই আমরা দেখেছি প্রায় 4000 বা 4200 কোটি টাকার মতো বন্ডের আউটস্ট্যান্ডিং রয়েছে এখন পর্যন্ত। যদিও বন্ডের ইস্যুর পরিমাণ ছিল আরও বেশি, কিন্তু তারা কিছু কিছু ব্যাংক সেটা হলো রিডিম করে ফেলছে, মানে তাদের কিছু ইউনিট রিডিম করে ফেলাতে তাদের লায়াবিলিটি কমে গেছে। এখন প্রায় 41 কোটি টাকার মতো আউটস্ট্যান্ডিং রয়ে গেছে। এই বন্ডগুলোতে আমরা যেটা দেখেছি, এটার ইনভেস্টর মোস্টলি হলো ব্যাংক। এক ব্যাংকের বন্ডে আরেক ব্যাংক ইনভেস্ট করেছে, রিটার্ন ভালো, সেখান থেকে তারা রেগুলেটরি ক্যাপিটালের জন্য তারা এটা কি সাবঅর্ডিনেটেড বন্ড। তো এই যে মার্জার হয়ে যাওয়ার পরে তারাও টাকাটা ফেরত পাচ্ছে না। টাকা ফেরত না পাওয়ার পর তারা হলো যে ব্যাংকের ইনভেস্টমেন্ট ছিল সেই ব্যাংক তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাচ্ছে এটা আমি রিসিভেবল হিসেবে পাবো। আর এই ব্যাংক যেহেতু সম্মিলিত ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে, এ তো এখন মানে প্রপার অ্যাকাউন্টিংটাও সে ঠিক মতো করতে পারছে না। কিন্তু আলটিমেটলি যদি এটা না পাই, তাহলে যে ব্যাংকগুলো রিসিভেবল দেখাচ্ছে আমি পাবো এবং সেটার উপর বেস করে কিন্তু তার টোটাল অ্যাকাউন্টিংটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আলটিমেটলি যদি না পাই তখন তার কিন্তু ওই ব্যালেন্স শিটটাও কিন্তু দুর্বল হয়ে যাবে যে আমি টাকাটা পাইতাম সেটা পাবো না। তো এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে যে যারা টাকা দেওয়ার পরে টাকাটা ফেরত পাচ্ছে না। ওকে, কতগুলো ব্যাংক এখানে বিনিয়োগকারী এরকম কোনো কি নাম্বার আছে? এক্সাক্ট হিসাব নাই, তবে মোটামুটি অনেকেই করে নিজেরা ব্যাংক আর কি ব্যাংকগুলো। হ্যাঁ, এই এক ব্যাংকের ব্যাংক বন্ড আরেকজন করে আর কি। ওকে, ফাইনালি আপনার এখানে কি সরকার কি করতে পারে? ধরেন নতুন একটা সরকার আসছে, নতুন অর্থমন্ত্রী, সব মন্ত্রী নতুন, তো সেন্ট্রাল ব্যাংক, তো এখানে আসলে সরকারের কি কিছু করার আছে? বিকজ অনেকেই আমরা শুনছি ধরেন যে গত 2 দশক ধরে যে বন্ড মার্কেট ডেভেলপ করা দরকার, সো সেটা কিন্তু হচ্ছে না। ইভেন আমাদের ক্যাপিটাল মার্কেটও ডেভেলপ হচ্ছে না। তো আসলে এগুলো হচ্ছে না কেন? পৃথিবী আমরা বলি যে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি হব, আমরা অলরেডি $500 বিলিয়ন ইকোনমি, তো কি এগুলো তো হচ্ছে না কিছু? এইগুলো সরকারের করণীয়, এবং যদি কেন হচ্ছে না সে বিষয়ে আমি যতটুকু আমি জানি সেটা থেকে বলি। সেটা হলো গভর্নমেন্টের যদি মানে এনফোর্সমেন্ট ল, তাদের যে রুলস এবং রেগুলেশনের এনফোর্সমেন্টটা যদি সঠিক হয় তাহলে এগুলো পরিপালন করা সম্ভব। রিজেন্টের যে বন্ড, সেই বন্ড যে 5 বছর আগে খেলাপি হয়ে গেছে, এটা সরকারের কর্তৃপক্ষে সবাই জানে, বাংলাদেশ সিকিউরিটি কমিশন জানে, যারা ইনভেস্টর তারা সবাই জানে। কাজে যদি তাকে রুলস অনুযায়ী তার অ্যাসেট অকশন করা, টাকাটা রিকভারির যদি একটা উদ্যোগ থাকতো, তাহলে পরবর্তীতে অন্য একজন সে কিন্তু ডিফল্টটা করতে পারতো না। আমি যদি সিপালের কথা বলি, সিপালের যে 325 কোটি টাকার বন্ড, সেই 25 কোটি টাকা বন্ডের এগেনিস্টে তার হোটেলের সব কিছু কিন্তু কোলাটেরাল রাখা আছে, হোটেলের ফ্লোর বা তার ওখানকার যে মেশিনারি বা যা কিছু আছে সব কিছু কিন্তু বন্ধক রাখা আছে। কাজে এটা যদি ডিফল্ট করে, সে যদি দিতে না পারে, তাহলে তো তার আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত এই যে কোর্ট কেন্দ্রিক
ইস্যুতেই কিন্তু সেটা আটকে গেছে, তারা রিট করে রেখেছে যে আমরা দিতে পারতেছি না, আইসিবির আচ্ছা, পক্ষ আচ্ছা। থেকে বলা হচ্ছে যে আমাদেরকে কেন দিবে না, এই যে কোর্টে ঝুলে থাকে। তো সরকার যদি সদিচ্ছা করে যে না, এই আমার ইনভেস্টরের কনফিডেন্সটা লস হচ্ছে এটার কারণে, আমি এটা করব, তাহলে তো নিশ্চয় পরবর্তীতে আর কেউ ডিফল্টের দিকে যাবে না। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আমাদের স্বাধীনতার এত বছর পরে আমাদের ক্যাপিটাল মার্কেট আছে, সব কিছুই আছে, বন্ড মার্কেট তো আমরা ভালো করতেই পারি নাই। এখন পর্যন্ত আমাদের বন্ড কতগুলো ইস্যু হয়েছে, বন্ড মার্কেটের সাইজ কত এবং কারা কারা ডিফল্টার, এখন পর্যন্ত এর একত্রিত হিসাব কোনো জায়গাতে নাই। এবং আপনি যদি দেখেন, আমি যে দুইটা আমার নিউজের মধ্যেই আছে, আগের কমিশন এবং বর্তমান কমিশন, এই দুই কমিশন মিলে প্রায় 55 থেকে 60 হাজার কোটি টাকার বন্ডের অ্যাপ্রুভাল দিয়েছে। এর মধ্যে বেশিরভাগই ব্যাংক, কিছু ম্যানুফ্যাকচারিং সেক্টরের আছে। তো এই যে বন্ডের কতটুকু সাবস্ক্রিপশন হলো কি হলো না, রিপেমেন্ট হচ্ছে কি হচ্ছে না, এটার অ্যাকুরেট কোনো ডাটাবেজ নাই। সিকিউরিটাইজেশন কমিশন একটা উদ্যোগ নিয়েছে, বিগত কমিশন নিয়েছিল, যেটা প্রায় আরও 3-4 বছর হয়ে গেল। সেই যে তারা সিআইবির মতো, এখন কেউ যদি ডিফল্ট করে, লোন ডিফল্ট করে, সিআইবিতে রিপোর্ট করে ব্যাঙ্কগুলাই, তো সেরকম একটা করা যে বন্ড ডিফল্টারদের একটা সিআইবির মতো একটা থাকবে, এই জিনিসটা এখন পর্যন্ত হয় না, যেটা আমাদের খুবই জরুরি ছিল। কিন্তু এই যেগুলো জরুরি জিনিস, সেই জিনিসগুলো আমাদের এখন পর্যন্ত হয় নাই। রাইট, এই নিয়ন্ত্রকের পর্যায় থেকেই যদি অবহেলা থাকে তাহলে আসলে কিভাবে হবে। রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসাইটে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম যে কর্পোরেট বন্ডের বাংলাদেশে কি বেহাল অবস্থা এবং আসলে বিনিয়োগকারীরা টাকা পাচ্ছে না, কেন পাচ্ছে না, এজন্য আসলে দায় কার, এবং মার্কেটও আসলে বাংলাদেশে কেন ডেভেলপ হচ্ছে না, বিস্তারিত আমরা আলোচনা করলাম। আমাদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।